হ্যালো এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভেক্টর ফ্রি ক্লাসের লেকচার 2 নিয়ে কথা বলবো, যেখানে আমরা পড়বো ভেক্টর যোগের বিষয়গুলো নিয়ে পড়বো এবং ভেক্টর যোগ করার জন্য যে 5টা জ্যামিতিক সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে ভেক্টর যোগ, ভেক্টরের যোগ, যেটা হচ্ছে 5টা জ্যামিতিক সূত্র আছে। প্রথমে খেয়াল করি, লব্ধি নির্ণয়ের জন্য বা যোগফল ভেক্টরের যোগ করার জন্য 3টা শর্ত আছে। কয়টা? 3টা শর্ত আছে। এই শর্ত 3টা হচ্ছে: 1, ভেক্টর দুটাকে সমজাতীয় হতে হবে; 2, ভেক্টর দুটাকে একই বিন্দুর উপর ক্রিয়াশীল হতে হবে; 3, ভেক্টর দুটাকে একই সময়ে ক্রিয়াশীল হতে হবে। একই সময়ে ক্রিয়াশীল হতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি দুটা ভেক্টরকে যোগ করতে চাই, এটা হচ্ছে এ একটা ভেক্টর এবং এটা হচ্ছে বি একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে বি একটা ভেক্টর। এরা এই ভেক্টর দুটাকে অবশ্যই সমজাতীয় হইতে হবে। কিরকম? এ যদি বল হয় বি কেও বল হইতে হবে, এ যদি ব্যাক হয় বি কেও ব্যাক হইতে হবে। তার মানে এ এবং বি দুজনেই সমজাতীয় ভেক্টর হইতে হবে। 2 নাম্বার হচ্ছে এই ভেক্টর দুটাকে একই বিন্দুর উপর ক্রিয়াশীল হইতে হবে। এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটাকে একই বিন্দুর উপর ক্রিয়াশীল হইতে হবে। একই বিন্দু বলতে এই বিন্দু থেকে এ ভেক্টর, এই বিন্দু থেকে বি ভেক্টরকে ক্রিয়াশীল হইতে হবে এবং তারা ভেক্টর দুটাকে একই সময়ে ক্রিয়াশীল হতে হবে। একই সময় বলতে এ ভেক্টর এবং বি ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান একই সময়ে 1 2 3 একই সময়ে ক্রিয়াশীল হবে, একই সময়ে ক্রিয়াশীল হবে। ঠিক আছে? সো এই 3টা শর্ত যদি মানে, তখনই ভেক্টর দুটাকে আমরা কি করতে পারবো? যোগ করতে পারবো। দুটা ভেক্টরকে যোগ করা যাবে। ওকে, এখন এই ভেক্টর যোগের জন্য নিয়ম বা সূত্র আছে 5টা। কয়টা? 5টা সূত্র আছে। কি কি? আমরা এই 5টা সূত্রকে এভাবে মনে রাখবো: ত্রিশা, সাধারণ বহু, ত্রিশা সাধারণ বহু, ত্রিশা সাধারণ বহু। এখানে ত্রি হচ্ছে ত্রিভুজ সূত্র, ত্রি হচ্ছে কি? ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। তারপর 2 হচ্ছে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। 3 হচ্ছে সাধারণ সূত্র, 3 হচ্ছে তোমার কি? সাধারণ সূত্র। এবং 4 হচ্ছে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। তারপর 5 হচ্ছে তোমার কি বলো? উপাংশ সূত্র। কি সূত্র? উপাংশ সূত্র। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? ত্রিশা সাধারণ বহু, ত্রিশা সাধারণ বহু, ত্রি থেকে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, সাধারণ সূত্র, বহুভুজ সূত্র, উপাংশ সূত্র। এই 5টা সূত্র যেগুলোর মাধ্যমে আমরা ভেক্টরের যোগ করতে পারি। এই ভেক্টর যোগ করার জন্য জ্যামিতিক যে 5টা সূত্র আছে, এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে বা বিস্তারিত পড়ব। প্রথমে আসি সাধারণ সূত্র। সাধারণ সূত্রটা কিরকম দেখি আমরা। প্রথমে এখান থেকে একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর আমি নিলাম। এই এ বি ভেক্টরকে আমরা পি দ্বারা প্রকাশ করব, এ বি ভেক্টরকে পি দ্বারা প্রকাশ করলাম। তাহলে প্রথমে এই এটা হচ্ছে পাদবিন্দু, বিটা হচ্ছে আমার কি? শীর্ষবিন্দু, বিটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে আমরা সংযোগ করব। দ্বিতীয় ভেক্টর হচ্ছে কিউ, এই কিউ এর পাদবিন্দুকে সংযোগ করছি, যেটা হচ্ছে কিউ ভেক্টরটা হচ্ছে বি সি ভেক্টর। আবার বলছি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় যে ভেক্টর বি সি আছে তার পাদবিন্দুকে সংযোগ করছি। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর যে সংযোজক রেখা, এই রেখাটা যদি তোমার কি হয়? আর হয়, তাহলে এই আর ভেক্টরটাই হচ্ছে পি এবং কিউ ভেক্টরের যোগফল। সো এখানে আমরা লিখতে পারবো আর ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তার মানে হচ্ছে দেখো, আর হচ্ছে লব্ধি ভেক্টর, পি এবং কিউ হচ্ছে ওই দুটা ভেক্টর যাদের যোগফল আমরা নির্ণয় করছি আর এর মাধ্যমে। তার মানে আমি আবার বলি, স্টেটমেন্ট হচ্ছে সাধারণ সূত্রের স্টেটমেন্ট যদি আসে, প্রথম যে কোনো একটি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোজক ভেক্টরটাকে প্রথম ভেক্টর দুটার যোগফল বলা হয়। ঠিক আছে? এটা সবসময় যে এরকম হবে তেমন না। যদি এরকমও হয়, মনে করি আমরা
এখান থেকে এই বরাবর একটা ভেক্টর আছে, আবার এখান থেকে এই বরাবর এখানে আরেকটা ভেক্টর আছে। তাহলে এখানে দেখি প্রথমে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে পি ভেক্টর। আবার বি এর পাদবিন্দু বি, বি ভেক্টরে মানে পি ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে বি, আর এই ভেক্টরটা হচ্ছে বি সি। এই বি সি এর পাদবিন্দুকে আমরা পি এর শীর্ষবিন্দুর সাথে সংযোগ করছি। তাহলে তাহলে এই বিসি ভেক্টরটাকে আমি যদি কিউ মনে করি, তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখতে পারবো যে এখানে এখানে এই এ থেকে সি পর্যন্ত যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে তোমার কি আর ভেক্টর। সো আর ভেক্টর ইকুয়াল আমরা কি লিখতে পারবো? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আমরা লিখতে পারবো। তার মানে আবারও বলছি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোজক ভেক্টরটাকে এই ভেক্টর দুটার যোগফল বলা হয়। এই ভেক্টর দুটার কি বলা হয়? যোগফল বলা হয়। ঠিক আছে? সো এখানেও সেম, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোজক এই ভেক্টরটাকে পি এবং কিউ এর যোগফল বলা হয়। সো যে কোনো ভাবে আমরা সেটা বলতে পারি। প্রথম দুইটা ভেক্টরের যোগ করতে গেলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোজক রেখাকে এই ভেক্টর দুটার যোগফল বলা হয়। সিম্পল। তাহলে এই জিনিসটি স্টেটমেন্ট হিসেবে লিখবো, এবং ব্যাখ্যা যদি করতে বলে বি কে পি ধরলাম, বি সি কে কিউ ধরলাম, তার শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোজক রেখাকে এই ভেক্টর দুটার যোগফল বলা হয়। এভাবে বলিব। এবার আসি আমরা ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের জন্য আমরা প্রথমে একটা ত্রিভুজ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ। এই এ বি সি ত্রিভুজের মধ্যে এখান থেকে এই বরাবর, হ্যাঁ, এ বি সি ত্রিভুজ নিলাম। এই এ বি সি ত্রিভুজের মধ্যে দুইটা সন্নিহিত বাহু হচ্ছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বি সি। এখন এ থেকে বি বরাবর এক এবং বি থেকে সি বরাবর একই ক্রম, এ থেকে বি এবং বি থেকে সি একই ক্রমে দুইটা ভেক্টরকে যদি আমরা দুইটা সন্নিহিত বাহু বরাবরে যদি আমরা একই ক্রমে প্রকাশ করি, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রম, তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে এই ভেক্টর দুটার যোগফল নির্দেশ করে। এরকম একটা ত্রিভুজের কথা বলছি, কোন একটা ত্রিভুজে দুটো সন্নিহিত বাহু, এটা এবং এটা দুটো সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর এ থেকে বি, বি থেকে সি, দুটো সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর, তাদেরকে আমরা একই ক্রমে প্রকাশ করছি, এ থেকে বি, বি থেকে সি। এটা হচ্ছে তাদেরকে আমরা কি করছি বলো? একই ক্রমে প্রকাশ করছি। তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রম, ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রম, বিপরীত ক্রমে কি করা? এই ভেক্টর দুটোর যোগফল নির্দেশ করে। দ্যাট মিন্স আর ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারবো যে এই জায়গার মধ্যে, খেয়াল করো, এই জায়গার মধ্যে আমরা লিখতে পারবো যে আর ভেক্টর এটা যদি আমরা পি প্লাস কিউ যেটা আছে আর কি, হ্যাঁ, পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল কত? 0। আমি এখানে দেখতে পাচ্ছি পি এর আগে প্লাস আছে, কিউ এর আগে প্লাস আছে, বাট আর এর আগে কি আছে? মাইনাস আছে। সো এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে তোমার পি এবং কিউ এর আগে, পি এবং কিউ একই ক্রমে আছে, তাদের আগে প্লাস, আর যেটা আছে সেটা বিপরীত ক্রমে আছে, সেটার আগে কি? মাইনাস। সুতরাং এই যে একই ক্রমে যারা আছে তাদের আগে যে সাইন, তাদের আগে যদি প্লাস হয়, বিপরীত ক্রমের আগে কি হবে? মাইনাস। আর যদি এরকম হয় বিষয়টা, -1 দিয়ে গুণ করে দিই, মাইনাস পি মাইনাস কিউ প্লাস আর ইকুয়াল কি দিব? 0, ইকুয়াল কি দিব? 0। তার মানে আবার এরকমও হইতে পারে কিন্তু, যে যদি আমরা এটাকে একই ক্রমের আগে যদি মাইনাস হয়, তাহলে বিপরীত ক্রমের আগে অবশ্যই কি হবে? প্লাস হবে, প্লাস হবে। সো এই জায়গার মধ্যে তিনভাবে এই ত্রিভুজ সূত্রটা পরীক্ষা আসে। এরকম প্রথমে বলবে ত্রিভুজ সূত্রের জন্য স্টেটমেন্ট লিখো। কি বলবে? কোন একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করলে ত্রিভুজের তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এই ভেক্টর দুইটার যোগফল নির্দেশ করবে। এই স্টেটমেন্টটা লিখতে বলে জ্ঞানমূলক। আবার এটা ব্যাখ্যা করতে বলে। তো এই স্টেটমেন্ট লেখার পরে এই যে ত্রিভুজটার মধ্যে কি, কোন ভেক্টর কিভাবে দর্শয়, এটা ব্যাখ্যা করলে হয়ে যাবে। এবং
আর এখান থেকে আর ইকুয়াল পি প্লাস কিউ লেখার পরে এই যে আমি দুটি ইকুয়েশন আছে এখানে বলছি কি একই ক্রমের ভেক্টর গুলোর আগে যদি পজিটিভ হয় তাহলে বিপরীত ক্রমের ভেক্টর গুলোর আগে কি হবে, নেগেটিভ হবে। এটা করলেই আমরা ত্রিভুজ যে এখান থেকে কিছু এমসিকিউর প্রশ্ন আনসার করতে পারবো। যেমন আমাকে বলবে এখান থেকে এই বরাবর এটা একটা ভেক্টর, আবার এখান থেকে এই বরাবর এটা একটা ভেক্টর, এখান থেকে এই বরাবর এটা একটা ভেক্টর। তুমি দেখো এই ভেক্টরটা হচ্ছে এদিকে এটা পি, আর এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে তোমার কি বলো এন এন। তুমি এখন আমাকে বলবে এম এন এবং পি এই ত্রিভুজের জন্য কোন সমীকরণটা সঠিক, এটা এমসিকিউতে আসে, এরকম করে এমসিকিউর কোশ্চেন আসে। কি করবা তাইলে, এম এর আগে কি দিব আমরা প্লাস, এন এর আগে কি দিব প্লাস। কেন দিব, কারণ এম এবং এন একই ক্রমে আছে। পি এর আগে কি দিব আমরা মাইনাস, ইকুয়াল কি দিব শূন্য। তাহলে এই অপশনের মধ্যে এটা থাকবে, এটা থাকলে এটা আমরা দাগাবো। আর যদি এটা না থাকে, এটা যদি নাও থাকে তাহলে এরকম থাকবে মাইনাস এম মাইনাস এন মাইনাস এন প্লাস পি ইকুয়াল কত জিরো, ইকুয়াল জিরো। হয় এটা থাকবে না হয় এটা থাকবে, কোনো একটা থাকবে। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রের স্টেটমেন্ট, ত্রিভুজ সূত্রের ব্যাখ্যা, ত্রিভুজ সূত্র দিয়ে এমসিকিউ এরকম থাকবে। হয় এটা থাকবে অপশনে, না হয় হয় এটা থাকবে অপশনে, না হয় এটা থাকবে। কথা বুঝছো? ওকে ফাইন। এবার আসো বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা একদম ইজি একটা জিনিস। মনে করি এইখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, আবার এই জায়গার মধ্যে এদিকে একটা ভেক্টর আছে, এখানে ভেক্টর আছে, এখানে ভেক্টর আছে। এরকম আমরা যদি বলি এটা এ ভেক্টর, এটার শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে, বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সি ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে, সি এর শীর্ষবিন্দুর সাথে ডি এর পাদবিন্দুকে সংযোগ করলে, ডি এর শীর্ষবিন্দুর সাথে ই এর পাদবিন্দুকে সংযোগ করলে, তাহলে সর্বশেষ খেয়াল করি আমরা যে এখানে আমরা এ থেকে ই এর দিকে যে ভেক্টরটা আমরা পাচ্ছি, প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু যে সংযোজক ভেক্টরটা আছে আর, এই আর এই হবে, এই আর ভেক্টরটাই হবে এগুলো সবগুলা ভেক্টরের যোগফল। সো আর ভেক্টর ইকুয়াল আমরা কি লিখবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। সো এই ভেক্টরগুলো সবগুলোর যোগফল হচ্ছে এটা। যদি আমরা এইদিকে ই এফ জি এইচ আই কে আরো অনেকগুলা ভেক্টরে যদি যোগ করি, তাহলেও প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টরটা অঙ্কিত হবে সেটা হবে সবগুলা ভেক্টরের যোগফল। সো লব্ধির ক্ষেত্রে মনে রাখতে হবে সর্বশেষ যে ভেক্টরটা সেটা কিন্তু উল্টা বিপরীত ক্রমে, আর বাকি সবগুলা ভেক্টর কি একই ক্রম। এই যেগুলা সবগুলা একই ক্রম, এগুলো সবগুলা কি একই একই ক্রম। আর আর এখানে এই আর ভেক্টর যেটা আছে না, এটা হচ্ছে তোমার কি বিপরীত ক্রম। কিভাবে, বিপরীত ক্রমে। বুঝা গেছে? তার মানে এটা হচ্ছে বহুভুজ সূত্র, যে কোনো ভাবে আমরা এটাকে উপস্থাপন করতে পারি। এবার আসো সামান্তরিক সূত্র, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা একটা সামান্তরিক আগে চিন্তা করি, আমরা একটা আগে সামান্তরিক নিব। এই সামান্তরিকের মধ্যে, এই সামান্তরিকের মধ্যে এখানে কৌণিক বিন্দু ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। ও এ বি সি একটা সামান্তরিক আছে। এই সামান্তরিকের যে কোনো একটা কৌণিক বিন্দু, সামান্তরিক সূত্র কি বলছে, কোন একটা সামান্তরিকের যে কোনো একটা কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু এটা থেকে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে ক্রিয়াশীল করাবো। এদিক বরাবর একটা ভেক্টর, এদিক বরাবর একটা ভেক্টর আমরা কি করাবো, ক্রিয়াশীল করাবো। সেই ক্ষেত্রে এখানে এই ভেক্টরটা যদি পি হয় এবং এই ভেক্টরটা যদি তোমার কি হয় কিউ হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। যাই হোক, এখন এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি এই কৌণিক বিন্দু থেকে তোমার কি করে ক্রিয়া করে, এই কৌণিক বিন্দু থেকে যদি ক্রিয়া করে, এই কৌণিক বিন্দু থেকে যদি ক্রিয়া করে, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে একই সময়ে ক্রিয়া করবে, ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণটা আসবে, এই কর্ণটাই হচ্ছে তোমার কি, এই কর্ণটাই হচ্ছে এই ভেক্টর দুটার যোগফল, এই ভেক্টর দুটার যোগফল। সো এখানে আর ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আবার বলছি, যে কোনো একটা সামান্তরিক ও এ সি বি, একটা সামান্তরিকের কৌণিক বিন্দু হচ্ছে একটা কৌণিক বিন্দু ও,
এই কৌণিক বিন্দু থেকে দুটা ভেক্টর পি এবং কিউ একই সময়ে ক্রিয়া করছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার কত বলো, আলফা। একই সময়ে যদি ক্রিয়া করে তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণ সেটাই কিন্তু এই ভেক্টর দুটার যোগফল বা লব্ধি নির্দেশ করবে। তার মানে এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ আর ভেক্টরটা পি এবং কিউ এর যোগফল নির্দেশ করবে, লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে? সো আমরা এখানে লিখতে পারবো আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এভাবে আমরা লিখতে পারবো। মানে কি বলছি, কোন একটা সামান্তরিক এর একটা কৌণিক বিন্দু থেকে দুইটা ভেক্টরকে একই সময়ে ক্রিয়া করালে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ এই ভেক্টর দুটার যোগফল নির্দেশ করে। সো একটা বিন্দু থেকে পি এবং কিউ যদি একই সময়ে ক্রিয়া করে তাহলে ওই যে বস্তুর উপর পি এবং কিউ একই সময়ে ক্রিয়া করবে, এই পি এবং কিউ এর লব্ধি হবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। শুধু এইটা কেন, এখন আমি যদি যোগ করতে চাই আর কি, এখানে এটা কিভাবে প্রয়োগ করব? মনে করি এটা একটা ভেক্টর, আবার এটা একটা ভেক্টর, এটা যদি f1 একটা ভেক্টর হয়, এটা যদি f2 একটা ভেক্টর হয়, তাহলে f1 এবং f2 এর লব্ধি বের করতে চাইলে আমরা এভাবে করব, এটাকে একটা সামান্তরিক আঁকার চেষ্টা করব। এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের ওই এই যে কর্ণ যেটা আছে, যে বিন্দু থেকে f1 f2 ক্রিয়াশীল আছে, এখান থেকে যে কর্ণ, এই কর্ণটাই হচ্ছে তোমার কি হবে, f net মানে হচ্ছে f1 প্লাস f2, তার মানে f1 এবং f2 কে যোগ করলে আমি fnet পেয়ে যাব। ঠিক আছে? যে কোনো ভেক্টর যদি থাকে, মনে করি এটা ছোট ভেক্টর, এটা কি ছোট, এই ভেক্টরটা এরকম, আবার এই ভেক্টরটা ধরো এরকম বড় করে আছে। ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো যে এখান থেকে একটা আমরা সামান্তরিক আনবো, একটা কি আঁকবো, সামান্তরিক আনবো। এই সামান্তরিকের খেয়াল করো, সামান্তরিকের এই যে সামান্তরিক যেটা আছে আর কি, হ্যাঁ, এই সামান্তরিকের কর্ণ যেটা পাবো, এই কর্ণটাই হচ্ছে এই ভেক্টর এবং এই ভেক্টরের যোগফল। সো দুইটা ভেক্টরকে যদি যোগ করতে হয়, এটা যদি 3 নিউটন এদিকে হয়, এটা যদি 4 নিউটন এদিকে হয়, তাহলে এরা দুজনের যোগফলটা এই বরাবর হবে, এটা এবং এটার যোগফলটা হচ্ছে এই বরাবর। ওকে, তার মানে হচ্ছে সামান্তরিক সূত্র ইউজ করে আমরা এই যোগফলটা দেখছি, ভেক্টর যোগ দেখছি, মানে এটা হচ্ছে জ্যামিতিক ভাবে দেখছি। বাট আমি চাচ্ছি এই যে এখানে এটাই তো আর এই আর হচ্ছে লব্ধি ভেক্টর, এই লব্ধি ভেক্টরের মান আছে এবং এই লব্ধি ভেক্টরের আবার কি আছে, দিক আছে, মান এবং দিক আছে। আমি চাচ্ছি এই মানটা বের করব, আমি চাচ্ছি এই দিকটা ডিরেক্ট অ্যাঙ্গেল দিয়ে আমরা বের করব। আসো প্রথমে আমরা যে কাজটা করব, দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয় করব। লব্ধির মান নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ও বিন্দু থেকে পি একটা ভেক্টর, ও বিন্দু থেকে কিউ একটা ভেক্টর ক্রিয়াশীল আছে। সো এই যে এটা যদি ও বিন্দু থেকে ক্রিয়াশীল হয়, খেয়াল করো, ও বিন্দু থেকে যদি এদিকের একটা ভেক্টর ক্রিয়াশীল হয়, ও বিন্দু থেকে যদি এদিকের এই ভেক্টরটা ক্রিয়াশীল হয়, তাহলে এই যে এই মাঝখান বরাবর যে কর্ণটা আছে, মাঝখান বরাবর সামান্তরিকের যে কর্ণটা আছে, এই কর্ণটা হচ্ছে এই ভেক্টর এবং এই ভেক্টরের যোগফল। সো আমি এখান থেকেই এটাকে সামান্তরিক আঁকছি, এখান থেকে এটাকে সামান্তরিক রেখা টেনে সামান্তরিক একে কর্ণটা এই ভেক্টর দুটোর যোগফল। আমরা ধরে নিচ্ছি এই পি এবং কিউ পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল। সো এই কোণ যদি আলফা হয়, অফকোর্স এই কোণটাও তোমার কি হবে বলো, আলফা। কেন? কারণ আমরা ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করছি, সি ডি লম্ব টানছি। সো এই বাহু পরস্পর সমান্তরাল, এটা তাদের ছেদক। সো এটা যদি আলফা হয়, অবশ্যই এই কোণটাও অনুরূপ কোণ আলফা হবে। তাহলে আমরা কি করছি এখানে, আমরা করছি এখানে এ বিন্দু একে ডি পর্যন্ত বর্ধিত করছি, একে ডি পর্যন্ত বর্ধিত করে কি করা হয়েছে, ডি পর্যন্ত বর্ধিত করে সি ডি লম্ব টানা হয়েছে ও ডি এর উপর। সিডি লম্ব ওডি হয়েছে, সিডিটা লম্ব ওডি হয়েছে। এখন প্রথমে আমরা খেয়াল করি, আমরা এখানে এই যে এখান থেকে এতটুকু, আমরা এখান থেকে এতটুকু, আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পাইছি।
আবার আবার দেখা যাচ্ছে এখানে এখান থেকেই বরাবর, এখান থেকেই বরাবর, এখান থেকেই বরাবর, এটাও একটা সমকোণী ত্রিভুজ। শুধু এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আবার পুরোটাও সমকোণী ত্রিভুজ, কারণ এখানের মধ্যে কত আছে, 90 ডিগ্রি একটা কোণ আছে। সো আমি এই ত্রিভুজের মধ্যে, ছোটটার মধ্যে ত্রিভুজ, ত্রিভুজ সি এ ডি, ডি হতে পাই, হতে পাই, কি পাইতেছি দেখো, কি পাইতেছি দেখো। যদি আমাকে বলে এইটা যদি আলফা হয়, এটা যদি কোণ হয়, এটা তোমার কি বলো, লম্ব। এটা তোমার কি বলো, ভূমি। এবং এটা কি তোমার বলো, অতিভুজ। এখন আমি এটা কিউ ভেক্টর হলে, অফকোর্স এটাও কিউ ভেক্টর, এই কিউ ভেক্টরটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত। সো আমরা এখানে বলতে পারবো এটা যদি এসি হয়, এসিটা অতিভুজ, অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্ক সাইন, সাইন আলফা ইকুয়াল লম্ব বাই, লম্ব ভাই অতিভুজ। আচ্ছা এখন বলো লম্বকে, লম্ব হচ্ছে সি, অতিভুজকে এসি, এসি। সুতরাং সিডিটা এখানে থাক, আর এসি যেটা আছে না, এটা হচ্ছে কিউ ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান এ থেকে সি পর্যন্ত, এটা হচ্ছে কিউ ভেক্টরের মান। সো এই যে এখানে কিউ সমান আমরা কি লিখতে পারবো, না কিউ না, আমরা সিডি সমান কি লিখতে পারবো, সিডি সমান হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। এই যে সিডিটা মান পেয়ে গেছে। আবার ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করব, কস, কস আলফা সমান আমরা কি লিখবো বলো, আমরা কি লিখবো, ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক, ভূমি, ভূমি এবং অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা ভূমি বরাবর কে আছে দেখো তো, ভূমি বরাবর আছে হচ্ছে এ ডি, এ ডি, আর অতিভুজ বরাবর আছে কে দেখো, সিডি। হ্যাঁ না সরি সিডি না, সি বা এসি, এসি। সো এখানে এডি ডিভাইডেড বাই এসি মানে কি বলো, কিউ। সুতরাং এডি সমান আমরা কি লিখবো, কিউ কস আলফা, কিউ কস আলফা। সো আমি এখান থেকে এই ত্রিভুজটা থেকে, এই ত্রিভুজটা থেকে সিডি এবং এডি এর মান বের করে ফেলছি, সিডি এবং এডি এর মান বের করে ফেলছি। আচ্ছা এখন এগুলা বের করে আমি রাখলাম, এগুলা বের করে আমি রাখলাম। এবার আমাকে যে কাজটা করতে হবে, যে এই পুরা সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা কাজ চালাবো, পুরা ও সি ডি, এটা ও ডি, ও ডি, ও ডি সি সমকোণী ত্রিভুজ, সমকোণী, সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কি করব বলো, আমরা এখানে ওসি স্কয়ার, ওসি স্কয়ার ইকুয়াল ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তার মানে কি করছি, ওসি অতিভুজ, ওডি ভূমি, সিডিটা হচ্ছে, সিডিটা হচ্ছে লম্ব। সুতরাং অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সুতরাং ওসি স্কয়ার ইকুয়াল ওডি, ওডি যেটা আছে সেটা হচ্ছে ও এ প্লাস এডি, এডি এর উপর হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। সুতরাং ওসি যেটা আছে, ওসি ও, ও থেকে সি পর্যন্ত, এটা হচ্ছে আর ভেক্টরের মান বোঝায়। ও এ যেটা আছে সেটা হচ্ছে পি ভেক্টরের মান বোঝায়। এডি যেটা আছে, এডি যেটা আছে, এডি ইকুয়াল কিউ কস আলফা এর উপর স্কয়ার প্লাস সিডি যেটা আছে সেটা হচ্ছে কিউ সাইন আলফা, কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। সুতরাং এখন তুমি বলো আমাকে আর স্কয়ার ইকুয়াল, সরি বলো আর, আর স্কয়ার ইকুয়াল এটাকে ধরি, সরি আমরা কি করব, আমরা এখানে কি কি করছি বলো, ওসি এর মানটা, ওসি এর মানটা আর ভেক্টরের মান, ও এর মান হচ্ছে পি, এডি এর মান হচ্ছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা এর উপর হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখন সিডি এর মান বসাইছি আর কি। এখন এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করব, কি আসবে বলো, পি স্কয়ার প্লাস 2p ইনটু কিউ কজ আলফা, মানে 2ab প্লাস, প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস ওই বাকি যেটা আছে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, এটা তুমি করে ফেলো। ওকে এখন আমরা আর স্কয়ার ইকুয়াল কি লিখবো, পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা
প্লাস কিউ স্কোয়ার কমন নিয়ে ফেলবো, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, যেটা পাচ্ছি এটার সময় আমি কি লিখবো 1। সুতরাং আমরা তাইলে এখানে লিখে ফেলতে পারবো আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এই যে মূল সমীকরণটা কিন্তু আমরা এখানে মূল সমীকরণটা আমরা পেয়ে গেছি, যেখানে দেখা যাচ্ছে আর হচ্ছে লব্ধির মান, যে ভেক্টর দুটো আছে না তার লব্ধির মান, তারপর পি হচ্ছে প্রথম ভেক্টরের মান, কিউ হচ্ছে দ্বিতীয় ভেক্টরের মান, তারপর এই যে আলফা হচ্ছে প্রথম ও দ্বিতীয় ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই জিনিসটুকু আমি একটু বোঝাই প্রথমে। আর হচ্ছে এটা হচ্ছে পি এবং কিউ এর যোগফল। পি হচ্ছে প্রথম ভেক্টরের মান, কিউ হচ্ছে দ্বিতীয় ভেক্টরের মান, এবং আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, সো এই রাশিগুলোর পরিচয়গুলো জানতে হবে, তাহলে এই সূত্রের মধ্যে মান বসাই দিলেই আমি আনসার পেয়ে যাব। যে দেখো এই যে এখানের মধ্যে এই যে পুরা প্রতিপাদন যেটা করছে এটা আসলে বুঝলে হবে, এটা পরীক্ষা আসবে না, বাট এই সমীকরণটা ইউজ করে আমাকে ম্যাথ করতে হবে অনেকগুলা। ঠিক আছে, যেখানে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ঠিক আছে, যেখানে পি হচ্ছে প্রথম ভেক্টরের মান, কিউ হচ্ছে দ্বিতীয় ভেক্টরের মান, আলফা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, আর হচ্ছে লব্ধির মান, ওই পি এবং কিউ এর যোগফলের মান। এবার আমরা যাব লব্ধির দিকটা বের। লব্ধির দিক মানে হচ্ছে এই যে পি এর সাথে আর ভেক্টরটা কত কোণ করে যাচ্ছে, এটাই হচ্ছে তার দিক। সুতরাং দিক যদি বের করতে চাই তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত, এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে ও ডি সি, এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কি করব বল, অতিভুজ তো আমরা পাইছি, এই যে কোণ থিটা এটা আমার লাগবে। সুতরাং tan থিটা ইকুয়াল আমরা কি লিখবো বল, tan থিটা ইকুয়াল এটা যদি থিটা হয়, সো এটা আমরা কি করব বলো লম্ব, আর এটা আমরা কি করব বলো ভূমি, এবং এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক লম্ব ভাই ভূমি। লম্বকে ও সিডি আর ভূমিকে ওডি। এখন বল সিডিটা উপরে আছে, ওডিটা হচ্ছে ও এ প্লাস প্লাস এডি। সো এখানে tan থিটা ইকুয়াল সিডি যেটা আছে না, সিডি এর মান কিন্তু আমরা বের করে রাখছিলাম, কত ছিল কিউ সাইন আলফা, আর ও এর মান হচ্ছে পি, এটাও আমরা এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত পি, আর এডি হচ্ছে আমার কত, এডি হচ্ছে আমার কিউ কজ আলফা। ঠিক আছে, সো এখানে এই যে tan থিটা অফ পি, তার মানে থিটা পি এর সাথে যে কোণটা আমরা উৎপন্ন করলাম, এই কোণ থিটাটা হচ্ছে কার সাথে অ্যাঙ্গেল, পি এর সাথে। তাহলে আমরা পি কে কি করে রাখবো, সিঙ্গেল করে রাখবো, পি কে আমরা সিঙ্গেল করে রাখবো, আর কিউ এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে পি ছাড়া যে ভেক্টরটার সাথে আমরা যোগ করতে যাচ্ছি ওই ভেক্টর কিউ কে আমরা মিঙ্গেল করে রাখবো উপরে নিচে দিয়ে, আর মনে রাখবো tan থিটা উপরে সাইন নিচে কস, এভাবে করবো। আবার বলছি মনে রাখবে এভাবে, যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল, আর অন্যটি কি হবে বলো, অন্যটি মিঙ্গেল। উপরে সাইন নিচে কস, এবং মাঝে আমরা কি দিব, মাঝে দিব যোগ। এই জিনিসটা মাথায় রাখতে হয়ে যাবে, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, অপরটি মিঙ্গেল, উপরে সাইন নিচে কস, মাঝখানে যোগফলের দিক বের করতেছি তাই মাঝে যোগ। এই জিনিসটা দিয়ে যদি আমরা এই যে এই কোণটা বের করতে চাই, এই যে কোণ যেটা আছে এটা যদি বের করতে চাই, যেটাকে আমরা বলবো tan থিটা কিউ সমান কি লিখবো, কিউ এর সাথে উৎপন্ন করবো, তাহলে কিউ সিঙ্গেল প্লাস কিউ ছাড়া অপর যেটা আছে পিটা মিঙ্গেল,
উপরে আমরা সাইন আলফা দিব, নিচে আমরা কজ আলফা দিব, ঠিক আছে, মাঝখানে প্লাস। সো যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, অপরটি মিঙ্গেল, উপরে সাইন নিচে কস। সো এখান থেকে তুমি যেটা এইটাকেও তুমি বের করে ফেলছো। সো এগুলা দিয়ে কিন্তু আমাদেরকে ম্যাথ করতে হবে, সূত্রগুলো কিন্তু আমরা যেগুলো অ্যাপ্লাই করতে হবে। সো এগুলা অবশ্যই মনে রাখতে হবে, তুমি তুমি প্রতিপাদন করো না করো, বাট সূত্রও তোমার মাথায় থাকতে হবে ম্যাথ করার জন্য। এবার আমরা দুইটা দুইটা কি লিখবো, দুইটা কি শিখবো, বেসিক দুইটা জিনিস শিখবো। নাম্বার ওয়ান, বেসিক ওয়ান, দুইটা বেসিক বিষয় আমরা ক্লিয়ার করব। নাম্বার ওয়ানের মধ্যে আছে, দেখো খেয়াল করো, প্রথমে আমরা বলছি কি এখান থেকে এই বরাবর এটা হচ্ছে একটা ভেক্টর যেটা এ। বেসিক ওয়ানের মধ্যে আমরা মধ্যবর্তী কোণ শিখবো, মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের কোণ বের করার সময় যে সাবধানতা অবলম্বন করতে হবে সেই জিনিসটা একটু আমরা দেখব, খেয়াল করি। প্রথমে এটা এ ভেক্টর, আবার ধরো এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে বি ভেক্টর। এই এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর, মনে করো এ এর পাদবিন্দুর সাথে বি এর শীর্ষবিন্দুকে যুক্ত করছে। হ্যাঁ, আমি যদি এরকম করতাম, এই যে ভেক্টরটাকে যদি আমরা এভাবে রাখতাম, তখন এই কোণটা হবে মধ্যবর্তী কোণ, এই কোণটা মধ্যবর্তী কোণ। এটা যদি 60 হয় তাহলে 60 ডিগ্রিতে মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। বাট যখন আমরা দেখলাম এই ভেক্টরটা এই যে এরকম করে আছে, তখন দেখা যাচ্ছে এখানে এ এর পাদবিন্দুর সাথে বি এর শীর্ষবিন্দু একই জায়গায় আছে। সুতরাং এই যে এখন কোণ যেটা আছে না, এই কোণটা কিন্তু মধ্যবর্তী কোণ নয়, এইটা এখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ বলা যাবে না। তো মধ্যবর্তী কোণ হওয়ার জন্য শর্ত শর্ত হচ্ছে এক, পায়ের সাথে পা হইতে হবে, পা হইতে হবে এক। দুই হচ্ছে মাথা, মানে মাথা বলতে শীর্ষ, শীর্ষ এবং শীর্ষ একসাথে হইতে হবে, মাথা মাথা একসাথে হইতে হবে, পা একসাথে হইতে হবে, ঠিক আছে। কোথায় বলো, এখন এই দুইটা জিনিস থাকতে হবে। তার মানে এটা যদি আমি এখন কি করতে চাই, এই যে এই বরাবর যে যে ধারক রেখাটা আছে, এই বরাবর যে ধারক রেখাটা আছে আর কি, হ্যাঁ, এই যে এই বরাবর যে ধারক রেখাটা আছে, এই ধারক রেখার মধ্যে আমরা যদি এইভাবে চিন্তা করি, খেয়াল করি যে এখানে এই ভিতরের ভেক্টরটাকে, এটা নয়, আবার ওই এই যে ভিতরের যেটা আছে, এই যে এটা বাইরে আনি, এটাকে বলি। আচ্ছা যাই হোক, এখন এই জায়গার মধ্যে আমি বলি এই যে ধারক রেখা এখানে আছে আর কি, হ্যাঁ, এই বরাবর আমি কি করছি, বি ভেক্টরটাকে আমি এখান থেকে এই বরাবরে এখানে ট্রান্সফার করে নিয়ে আসছি। তার মানে এই বি কে এখান থেকে এখানে আমরা স্থানান্তর করছি। এখন দেখি তাইলে এই পাদবিন্দুটা এখান থেকে ভেক্টরটাকে এখানে নিয়ে আসলে এই জায়গায় চলে আসবে। তাহলে এ এর পাদবিন্দু এখানে, বি এর পাদবিন্দু তোমার কি এখানে। তো এটা যদি তোমার 60 হয় তাহলে এই কোণটা তোমার কত হবে, 180 মাইনাস 60, তার মানে এই কোণ কত, 120 ডিগ্রি। তার মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে, মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 120 ডিগ্রি। আবার কেউ যদি বলে না স্যার, আমি এই বরাবর ধারক রেখা এটা ঠিক রেখে এই যে এখানে যে ভেক্টরটা এ আছে এটাকে আমি এখানে নিয়ে যাব, তার মানে কি করছি, আমি যদি এই ধারক রেখা বরাবর এখান থেকে এ ভেক্টরটাকে যদি আমরা কি করি, এই যে এখান থেকে এই বরাবরে এই যে এখানে যদি নিয়ে আসি, তাহলে এই বি এর মাথা এবং এ ভেক্টরের মাথা মাথা এক জায়গায় আছে, তখন মধ্যবর্তী কোণ পুরাটা 180, তার থেকে 60 বাদ দাও, তাহলে এটাও 120। সো আমি যদি এ কে একই জায়গায় রাখছিলাম, বি কে চেঞ্জ করছি, মধ্যবর্তী কোণ 120 পাইছিলাম, আবার বি কে ঠিক রাখছি, এ কে যদি পিছন থেকে মাথার সাথে অ্যাড করে দিই তাও 120 ডিগ্রি, তাও 120 ডিগ্রি হবে, ঠিক আছে। তার মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমরা এভাবে নির্ণয় করব। শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে মধ্যবর্তী কোণ পাওয়ার জন্য পা একসাথে হইতে হবে, মাথা একসাথে হইতে হবে। এটা একটা বিষয় গেল। আরেকটা জিনিসের মধ্যে আমরা আসি, সেটা হচ্ছে ধরি যে এখান থেকে এই বরাবর একটা ভেক্টর আছে, এখান থেকে এই বরাবর একটা কি আছে, ভেক্টর আছে। এই ভেক্টরটা হচ্ছে 5 নিউটন।
আমি এটার সমান সমান করে এখানে একটা ভেক্টর যদি আমি নিই, এটার সমান সমান করে যদি এখানে একটা ভেক্টর নিই, তাহলে এটা লব্ধিটা কোন দিকে হবে? লব্ধি হবে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, হ্যাঁ, এবং এই যে এটার সাথে লব্ধি যেটা হবে আর কি, হ্যাঁ, এটাকে আমরা কি করে দিব? অ্যাড করে দিব। এই যে অ্যাড করে দিব, বুঝতে পারছো? তার মানে এটা 5, এটা 5। তখন লব্ধি হইতেছে আমার কোন দিকে? লব্ধি হচ্ছে আমার এখান থেকে এই বরাবর। যদি আবার আমি কি করি, এই যে এখানে এই ভেক্টরটাকে যদি আমরা আরো, এটা 5, এটা 5, এটা 5, এটা 5 মিলাই যদি আমি এটা পুরাটাকে যদি 10 নিউটন করে ফেলি, তাহলে আমার কি করতে হবে? এই যে সামান্তরিক, এটা সামান্তরিকটাকে আরেকটু লম্বা করি আমরা, এই যে এরকম করে, এবং এটাকে এটার সাথে অ্যাড করি। সো এখন যদি আমরা কি বের করতে চাই, এই বিন্দু থেকে যদি লব্ধিটা বের করতে চাই এই বরাবর, আরো যদি এটাকে যদি আমরা আরো বৃদ্ধি করি, এটাকে যদি আমরা আরো বৃদ্ধি করি, এটাকে ধরো, এটা 10, 5, 10, এবার 15 করছি। কত করছি? 15 নিউটন করছি। 5, 5, 5, 15 নিউটন করছি। তখন লব্ধিটা কোন দিকে যাবে দেখো? এখান থেকে এই বরাবর, এই বরাবর। এটার মধ্যে আমি যদি লব্ধি আঁকতে চাই, তাহলে আমরা কি করব? এই যে এখান থেকে এই বরাবর যেটা আছে লব্ধিটা এতটুকু হবে। সো আমি কি করছি এখানে, যে এই বিন্দুতে 5 নিউটন এটাকে ফিক্স রাখছি, এরপর এখানে আছে 5 নিউটন, আবার এটাকে আরো 5 নিউটন বাড়াইছি, আরো 5 নিউটন বাড়াইছি, আরো 5 নিউটন বাড়াইছি। এভাবে যখন আমি 5, 10, 15 এভাবে বাড়াতে থাকবো, লব্ধি যেটা আছে, এই যে লব্ধি প্রথমে এটা ছিল, পরে এটা হয়েছে, পরে এটা হয়েছে, তার মানে লব্ধির দিক প্রথমে যা ছিল, পরে গিয়ে এটা বাড়ছে, পরে গিয়ে এটা আরো বাড়ছে, আরো বাড়ছে। সুতরাং এটা যদি তোমার কি হয়, θ1, এটা θ2, এটা তোমার θ3, আমরা ভেক্টর দুটার মধ্যে যেটার মান বাড়াতে থাকবো, লব্ধিটা সেই দিকে সরে যাচ্ছে, তত লব্ধি বড় বলটার দিকে, বড় ভেক্টরটার দিকেই কিন্তু লব্ধির দিকটা সরে যাচ্ছে। সেটাই আমরা বুঝলাম। তার মানে, এবং এখান থেকে আরেকটা জিনিস শিখছি, সেটা হচ্ছে এটা হচ্ছে বেসিক টু, হ্যাঁ, একখান থেকে আরেকটা জিনিস শিখছি, যে কোনো ধরনের দুটা ভেক্টর থাকলে তা লব্ধি অঙ্কন করার নিয়মটা হচ্ছে, ঠিক আছে? কি শিখলাম? একটাকে ফিক্স রেখে আরেকটাকে যদি বাড়াতে থাকি, লব্ধির দিক তার দিকে সরে যাবে, লব্ধির দিক তার দিকে সরে যাবে। ওকে, ম্যাথ করার সময় এইসব জিনিসগুলো একটু লাগে আর কি। এবার তার আগে আমরা লব্ধির দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, বিপরীত দিকে ক্রিয়া করলে এবং লম্ব বরাবর ক্রিয়া করলে তাদের লব্ধিগুলো নির্ণয় করব। প্রথমে 1 নম্বরে এটা 1, বিপরীত দিকে এটা 2, লম্ব বরাবর এটা 3, লব্ধি নির্ণয় করব। প্রথমে আসি, একটা বস্তু আমি এখানে নিলাম, এই বস্তুটার এদিক বরাবর একটা বল ক্রিয়া করেছি, আবার এদিক বরাবর আরেকটা বল আমরা ক্রিয়া করেছি। প্রথমে যে বলটা সেটা যদি পি হয়, দ্বিতীয় বলটা যদি কিউ হয়, তাহলে তাদের লব্ধিটা, তারা দুজন একই দিকে একই বিন্দু থেকে ক্রিয়া করলে তাদের যে লব্ধিটা আসবে, তাদের যে কি আসবে বলো, লব্ধি যেটা আসবে সেই লব্ধিটা কেমন হবে বলো? লব্ধি এই বিন্দু থেকে যে লব্ধিটা আছে পি এবং কিউ, এই যে এখান থেকে এই বরাবর আর যেটা পাবো, এ আর হবে ডিরেক্ট পি প্লাস কিউ। সুতরাং আমরা এখানে যে ভেক্টর চিহ্ন আর ইকুয়াল, আমরা কি করে দিব? পি প্লাস কিউ করে দিব। তার মানে এই জায়গার মধ্যে এটা হচ্ছে কিউ ভেক্টরের মান, এটা হচ্ছে পি ভেক্টরের মান। যখন একই বিন্দু থেকে পি এবং কিউ একই বস্তুর উপর ক্রিয়া করবে, তখন তার লব্ধিটা আমরা এটা পি প্লাস কিউ যোগ করে আমরা মানটা পাবো, ঠিক আছে? পি প্লাস কিউ পাবো। সো এখানে আর ইকুয়াল পি প্লাস কিউ, কখন? এখানে মধ্যবর্তী কোণ কত? আলফার মানটা এখানে 0 ডিগ্রি, আলফার মানটা 0 ডিগ্রি। এটা যদি আমি ম্যাথমেটিক্যালি আনতে চাই, ম্যাথমেটিক্যালি প্রুভ করতে চাই, তাহলে কি করব? আর ইকুয়াল √, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, আলফার মানটা 0 ডিগ্রি করে। এখন √, এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার
প্লাস 2p কিউ cos 0 ডিগ্রির মান 1। সেক্ষেত্রে এটা আমরা লিখবো p প্লাস কিউ হোল স্কোয়ার। স্কোয়ার রুট কেটে দিলে p প্লাস কিউ আমরা পাবো, যেটা হচ্ছে আর। এ আর ইকুয়াল p প্লাস কিউ আসছে। ওকে, এবার আসি আমরা দ্বিতীয় নম্বরে। যখন একটা বস্তুর উপর আমরা যখন কি করব, এদিকে একটা বল ক্রিয়াশীল করাচ্ছি, এদিকে একটা বল ক্রিয়াশীল করাচ্ছি। এটা যদি তোমার খেয়াল করো, এটা যদি তোমার এরকম হয়, এই বিন্দু থেকে, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, এরা পরস্পরের সাথে এখানে আলফা ইকুয়াল 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, বিপরীত দিকে ক্রিয়াশীল। তখন এখান থেকে আমরা বলতে পারবো, যদি এরকম হয়, এই বস্তুটার কথা যদি আমি চিন্তা করি, বস্তুটাকে পি এবং কিউ এর মধ্যে যদি আমরা কিউ এর মানটা যদি ছোট হয়, পি এর মানটা যদি বড় হয়, তাহলে এটা লব্ধিটা অবশ্যই এখান থেকে এই বরাবর যাবে। তার মানে এটা হচ্ছে তোমার কত, পি এবং কিউ এর মধ্যে পি বড় হলে লব্ধি আর কোন দিকে, পি বরাবর যাবে। সেটা কিরকম, কিভাবে পাবো, আর ইকুয়াল পি মাইনাস কিউ করে পাবো। তারপরে আমরা যদি এটা ম্যাথমেটিক্যালি করতে চাই, আর ইকুয়াল আমরা লিখতে পারবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 180 ডিগ্রি। 180 ডিগ্রি কস 180 ডিগ্রির মান কত বলো, মান হচ্ছে -1। সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ, কেন, কস 180 এর মান কত, -1। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এবং এখানে রুট স্কোয়ার কাটা গেলে পি ডিফারেন্স কিউ। তার মানে এখানে তুমি বলবা আর মিনিমাম ইকুয়াল আমরা কি লিখতে পারবো, পি ডিফারেন্স কিউ। ডিফারেন্স মানে হচ্ছে বড় মান হতে ছোট মান কি, ছোট মান বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। সো এই জায়গার মধ্যে এটা হচ্ছে কি তোমার বলো, পি ডিফারেন্স কিউ। ওকে, আচ্ছা, এবার আসো আমরা যদি 3 নম্বরে যে কথাটা বলছিলাম, যদি দুইটা ভেক্টর একই বস্তুর উপর লম্বভাবে ক্রিয়া করে, একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে, পরস্পরের সাথে যদি লম্বভাবে ক্রিয়া করে, একটা এটা পি আর একটা এটা কি বলো, কিউ, পরস্পরের সাথে লম্বভাবে আলফার মান যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আর পি ইকুয়াল আমরা লিখতে পারবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস কত 90। কস 90 এর মান হচ্ছে আমার কত, 0। সেক্ষেত্রে এটা থেকে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তার মানে আমি বলি এখানে আবার এখান থেকে কিন্তু আমরা এই যে দিকটা, এখান থেকে এই বরাবর, আরটা এই বরাবর, মাঝখানে কোনো একদিকে ক্রিয়াশীল হবে। তো এটা হচ্ছে পি এবং কিউ পরস্পরের সাথে কিভাবে ক্রিয়াশীল আছে, লম্বভাবে। তখন এই আর পি ইকুয়াল আমরা কি লিখতে পারছি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখানে যখন একই দিকে ক্রিয়াশীল ছিল তখন পি প্লাস কিউ, যখন বিপরীত দিকে ক্রিয়াশীল পি ডিফারেন্স কিউ, যখন লম্বভাবে ক্রিয়াশীল হচ্ছে তখন রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো আমরা এখান থেকে বল আর ম্যাক্সিমাম ইকুয়াল পি প্লাস কিউ, আর মিনিমাম ইকুয়াল পি ডিফারেন্স কিউ, আর পি ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো আমরা এখান থেকে কি বলতে পারবো, দুটা ভেক্টর একই দিকে হলে এখানে হচ্ছে আলফার মান হচ্ছে কত, 0 ডিগ্রি, বিপরীত দিকে হলে আলফার মান হচ্ছে 180 ডিগ্রি, লম্ব বরাবর হলে আলফা হচ্ছে 90 ডিগ্রি। আর আলফা যখন 0 ডিগ্রি হবে তখন আর এর মানটা আমরা কি পাবো, ম্যাক্সিমাম। আর যখন 180 হবে তখন আর এর মানটা আমরা কি পাবো, মিনিমাম। আর যখন লম্বভাবে হবে তখন হবে কি তোমার আর পি বা পারপেন্ডিকুলার। যাই হোক, এখন এই যে আর ম্যাক্সিমাম, আর মিনিমাম এবং আর পি এর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। কিরকম, কি বলছি, আর ম্যাক্সিমাম, তারপর হচ্ছে আর মিনিমাম, তারপর হচ্ছে আর পি, এর মধ্যে সম্পর্ক স্থাপন করব। আমরা তিনজনের মধ্যে। প্রথমে আমরা যদি কি করি, এই যে এদের মধ্যে সম্পর্কটা কিভাবে করা যায় দেখি। আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার ইকুয়াল, ম্যাক্সিমাম মানে হচ্ছে পি প্লাস ইউ এর উপর স্কয়ার, প্লাস মিনিমাম মানে হচ্ছে পি মাইনাস কিউ এর উপর স্কয়ার। সুতরাং এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 2 ইন্টু
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সূত্রটা হচ্ছে এটা, পি প্লাস কিউ মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার, পি মাইনাস কিউ হোল স্কোয়ার। আবার পি প্লাস কিউ কোথেকে লিখছি? ম্যাক্সিমামের জন্য। মিনিমামের জন্য কি লিখছি? পি মাইনাস কিউ লিখছি। সো এই যে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, এটাকে বলবো আমরা 2 ইন্টু আর পি স্কোয়ার। এই আর পি স্কোয়ার এটা কোথেকে পাইছি? এই যে দেখি আমরা এখানে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো আর পি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাওয়া যাচ্ছে। সো তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে সুতরাং আর পি ইকুয়াল কি লিখতে পারবো? আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2। সো স্কোয়ার ছিল, এটাকে তুমি কি করে দাও? রুট করে দাও, রুট করে দাও। তাহলে এই যে সমীকরণ যেটা আসছে, এই সমীকরণটাকে আমরা কি বলবো? এটাই হচ্ছে আরপি, আর ম্যাক্সিমাম এবং আর মিনিমামের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? তো এটা দিয়েও কিছু ম্যাথ করে ফেলা যায়, কিছু প্রশ্নের আনসার বের করা যাবে খুব শর্টলি। যাই হোক, এখন আসি আমার আরেকটা স্পেশাল কেস, যেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত টিটা কিভাবে বের করে সেটা জানি। আলফা চিনি, আলফা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, টিটা হচ্ছে লব্ধির দিক। আবার পি এবং কিউ কিন্তু যদি সমান হয়, সেক্ষেত্রে সমমানের দুটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল হলে, সমমানের দুটা ভেক্টর যদি একই বিন্দুতে ক্রিয়াশীল হয়, তখন তাদের লব্ধির দিক মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। সো আমি যদি বলি এটা পি ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর হয়, পি এবং কিউ এর মান যদি সমান সমান হয়, তাহলে এখানে যে আলফাটা আছে সেই আলফাটা হবে পি এবং কিউ এর যে লব্ধি আর আছে, যে লব্ধি ফ্যাক্টরটা আছে আর, সেই আর কি করবে? এই আলফা যেটা আছে তাকে সমদ্বিখণ্ডিত করবে। মানে লব্ধির দিক তো টিটা, এই টিটার মানটা আমরা প্রমাণ করব আলফা বাই 2। কি বলছি? পি একই বিন্দু থেকে পি এবং কিউ যখন পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল হবে, তখন টিটা ইকুয়াল আলফা বাই 2 পাবো। যদি পি এর মান কিউ এর মান সমান হয়, তখনই টিটার মানটা আলফা বাই 2 পাওয়া যাবে। সো আসি আমরা এটা কেমনে প্রমাণ করে সেটা দেখবো। আমরা জানি tan টিটা সূত্রটা, টিটা যেটা আমরা লিখছি না, সেটা হচ্ছে tan টিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো? কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে। তাহলে পি কি হবে? সিঙ্গেল, প্লাস পি ছাড়া বাকি কে আছে? কিউ হবে তোমার কি? মিঙ্গেল। উপরে দিব সাইন আলফা, নিচে দিব কজ আলফা। সো এখন টিটার মানটা আমার লাগবে tan টিটা ইকুয়াল, এখানে যে কিউ সাইন কিউ পি কে কিউ এর সমান করে দিব, তাহলে কিউ সাইন আলফা, এখানে পি কে কিউ এর সমান করে দিব, প্লাস এখানে কিউ তো কিউ আছে কজ আলফা। সো এখান থেকে একটা জিনিস করি আমরা, tan টিটা ইকুয়াল, যদি কিউ কমন নিয়ে ফেল, তাহলে এখানে পাবো 1 প্লাস কজ আলফা, আর উপরে তো কিউ আছে, কিউ সাইন আলফা। সো এই কিউ বা, তাহলে আমরা কি লিখতে পারবো? tan থিটা ইকুয়াল, বল উপরে সাইন আলফার একটা সূত্র আছে, সাইন আলফা ইকুয়াল আমরা লিখতে পারবো 2 সাইন স্কয়ার আলফা, 2 সাইন স্কয়ার না, 2 সাইন আলফা বাই 2 ইনটু কজ আলফা বাই 2, আর 1 প্লাস কজ আলফা ইকুয়াল 2 কজ স্কয়ার আলফা বাই 2। সো আমরা এখানে কি লিখতে পারবো? যে এই দুইটার জন্য আমরা এখানে যদি বসাই 2 সাইন আলফা বাই 2 ইনটু কজ আলফা বাই 2, এভাবে যদি লিখি, নিচে 2 কি লিখবো বলো? কজ স্কয়ার আলফা বাই 2। সুতরাং আমরা এখানে তাহলে পেয়ে যাব tan টিটা ইকুয়াল যে 2 বাদ সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, এটাকে আমরা উপরে সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই নিচে একটা কজ আলফা বাই 2 থাকবে। কেন? কজ স্কয়ার আলফা বাই 2 কজ আলফা বাই 2 কাটাকাটি করলে নিচে কজ আলফা বাই 2টা থাকবে। সো এখানে tan টিটা ইকুয়াল, তুমি বলো এটা কত হবে? tan আলফা বাই 2 হবে। সুতরাং টিটা ইকুয়াল আলফা বাই 2। এই যে প্রুফটা আমরা করলাম, এই প্রুফটা কিন্তু অবশ্যই লাগবে। এটা পরীক্ষা আসে, বলে কি সমমানের দুটি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল হলে তাদের লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। লব্ধি মানে আর, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এই আলফাকে আর সমদ্বিখণ্ডিত করবে। সো টিটা ইকুয়াল আলফা বাই 2 আমরা পেয়ে যাব। ঠিক আছে? ওকে, তাহলে এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় অনেকবার আসছে। আবার এটা দিয়ে আমরা অনেকগুলা ম্যাথের, এই জিনিসটা যদি আমি বুঝে থাকি, অনেকগুলা ম্যাথের আনসার মুখস্থ বলে দেওয়া যায়। এবার
আমরা ভেক্টর যোগের জন্য কয়েকটা ধর্ম দেখব। এর ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে কিরকম, আর ইকুয়াল যদি পি প্লাস কিউ প্লাস এস প্লাস টি প্লাস ইউ, এটা যোগ করার পরে যে আরটা পাওয়া যাবে, কিউকে আমি পি এর জায়গায় দিছি, এস প্লাস ইউ প্লাস টি প্লাস পি স্থান চেঞ্জ করছি, বিনিময় করছি, তখন এটার জন্য যে আরটা আসবে এটার জন্য যে আরটা আসবে সেম আসবে। যেমন এস এদিকে, কিউ এদিকে, পি এদিকে, টি এদিকে, ইউ এদিকে। আমি যদি প্রথমে এই যে প্রথম যেটা আছে, এই জিনিস যেটা আছে আর কি, এইটার সাথে এই জিনিসটা যদি আমি কি করি, এই জিনিসটার সাথে মানে এই জিনিসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, প্রথমে পি, পি কোন দিকে, এইদিকে, পি এর পরে কিউ, কিউ এইদিকে, এই যে কিউটাকে এখানে ভেক্টর শিফটিং করে এখানে আনছি, পি শিফটিং করে এখানে দিছি, কিউ শিফটিং করে এখানে দিছি, এস শিফটিং করে দিছি, টি শিফটিং করে দিছি, ইউ শিফটিং করে দিছি। তাহলে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টরটা সেটাই হচ্ছে আর ভেক্টর। ঠিক একইভাবে আবার আমরা যদি এই যে ভেক্টরটা, এই যে এটার যোগফলটা করি, কি করবো বল, কিউ এস ইউ টি পি যোগ করলে আমরা পাদবিন্দু থেকে ওই শীর্ষবিন্দু পর্যন্ত ভেক্টরটা এইরকম পাইছি, আর ভেক্টর। সো আর ভেক্টর, এই যে আর ভেক্টর, এই যে আর ভেক্টর, আর ভেক্টরের মান, আর ভেক্টরের দিক এবং মান সেম সেম আছে। আবার এটার ক্ষেত্রে যদি আমরা এভাবে চিন্তা করি, এভাবে চিন্তা করি, যোগ করি, সেক্ষেত্রে কি পাচ্ছি দেখ, এস এস ইউ কিউ টি পি, সেক্ষেত্রে ওই যে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টরটা সেটা হচ্ছে আর। সো আর ইকুয়াল এইগুলার যোগফলটা আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে আর এটা যেদিকে, এটা সেদিকে, এটাও সেদিকে, তার মানে কি এটা 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 যোগফল যে লব্ধি বা যোগফল যেটা আর আসবে, সে আর এর মান সমান, মানগুলো সবগুলো সমান এবং দিক একই দিকে, দিক একই দিকে। ঠিক আছে, এবার আসো সংযোগ সূত্র। সংযোগ সূত্রের ক্ষেত্রে কি দেখবো আমরা, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল পি প্লাস কিউ প্লাস আর, পরস্পর ইকুয়াল হবে। সেই ক্ষেত্রে প্রথমে পি প্লাস কিউ, পি এর সাথে কিউ কে যোগ করছি, পি এর সাথে কিউ কে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, পি প্লাস কিউ, এই যে এখানে, এখানে যদি আমরা বলি পি প্লাস কিউ প্লাস আর, পি এর সাথে কিউ কে যোগ করলে যোগফলটা এটা পাবো। তার সাথে আর কে যদি আমি যুক্ত করি, আর কে যদি আমি যুক্ত করি তাহলে আমরা কি পাবো, এটা তো পি প্লাস কিউ, এটা হচ্ছে পি প্লাস কিউ, তার সাথে আর কে যদি যুক্ত করে দিই তাহলে এটা এইরকম করে আমি পাবো। তার মানে পি প্লাস কিউ প্লাস আর, এই জিনিসটাই আমরা এখানে পেয়ে গেছি। আবার এখানে আসি, আমরা পি আছে আমার কাছে, কিন্তু কিউ এবং আর কে যদি আমি যুক্ত করি, কিউ এবং আর কে যদি আমি যুক্ত করি তাহলে কি হবে, কিউ এবং আর কে যুক্ত করলে তো যোগফল এই বরাবর আমি পাবো, এই বরাবর পাবো, এটা কে কে, কিউ এবং কিউ প্লাস আর। সো এই যে পি বিন্দু, পি এর পাদবিন্দু, কিউ এর শীর্ষবিন্দু, যেটা আমরা পাবো সেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর। সুতরাং এটার জ্যামিতিক সার্কেলের মধ্যে এটার লব্ধি যেরকম, এটার লব্ধিও সেরকমই আছে। সো আমরা বলে ফেলতে পারবো পি কিউ ও আর তিনটা ভেক্টর হলে যোগের সূত্র অনুসারে আমরা তাদের সংযোগ সূত্র, এটাকে বলা হয় কি সংযোগ সূত্রটা তারা মেনে চলে। সর্বশেষ যে বন্টন সূত্র মেনে চলে, বন্টন সূত্র কিরকম, আর ইকুয়াল যদি পি প্লাস কিউ হয়, যেমন এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটার যে লব্ধিটা আসবে, লব্ধির দিক যেটা আসবে, আবার আমি যদি পি এর সাথে এম কে গুণ করি, কিউ এর সাথে এম কে গুণ করি, মধ্যবর্তী কোণ যেটা 60 হবে। হ্যাঁ, লব্ধির দিক সেম সেম থাকবে। এই যে পি এর এম গুণ, কিউ এর এম গুণ, মানে এটাকে এম গুণ এটাকে এম গুণ করলে আর যেটা পাবো না সেটাও কত গুণ হবে, এম গুণ হবে। সো আর ইকুয়াল যদি পি প্লাস কিউ হয়, তাহলে তার সাথে যদি এম কে গুণ করি, এম ইন্টু পি প্লাস এম ইন্টু কিউ সমান এম আর হবে। তার মানে এটা এম গুণ বৃদ্ধি পাবে, তার মানে এটার লব্ধিটা তার এম গুণ বাড়বে। সো এটা আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো করতে পারবো। যদি আমি এটা 3 মিটার সরণ ধরি, এটা 4 মিটার সরণ ধরি, তাহলে লব্ধি যেটা আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা চাঁদা দিয়ে 60 ডিগ্রি কোণ করে যদি বসাই, প্র্যাকটিক্যালি তোমার যে আর এর মানটা ওই স্কেল দিয়ে ম্যাপে এবং ইকুয়েশন দিয়ে সেই মানে আসবে। আবার যদি তুমি এই 3 সেন্টিমিটার তো স্কেল দিয়ে মাপা যাবে, 4 সেন্টিমিটার স্কেল দিয়ে মাপা যাবে, তাকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে আর এর মান যেটা আসবে না, ইকুয়েশন দিয়েও আর এর মান যে ওই প্রথমে যা আসলো তার দ্বিগুণ আসবে, আবার তুমি স্কেল দিয়েও তুমি মানটা দ্বিগুণ পাবে।
ঠিক আছে? সো এইটাকে বলা হয় হচ্ছে বন্টন সূত্র। সো আমরা আজকের ক্লাসে যে ভেক্টর যোগের 5টা সূত্র এবং কিছু ধর্ম এগুলো আমরা পড়লাম। 5টা সূত্রের মধ্যে উপাংশ সূত্রটা বাকি আছে। সো উপাংশ সূত্রটা আমরা যে এর পরের ক্লাসে ভেক্টরের উপাংশ এবং লম্বাংশ ওই কনসেপ্টের মধ্যে আমরা পড়ব। তাহলে আজকে এতটুকুই থাকলো, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।